আজকের ক্লাসে আমরা ডিগ্রি নিয়ে খুব ফুটিয়ে পড়াশুনো করব। একেবারে শুরু থেকে ডিগ্রির সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে শেষ করো তাহলে ডিগ্রি সংক্রান্ত কোনো কিছু জানার জন্য তোমার কোনো দিন আর গ্রামার বই পড়ার প্রয়োজন পড়বে না। এছাড়াও ডিগ্রি নিয়ে আমার নিজস্ব কিছু ভাবনা গবেষণার কথাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এসো আজকের ক্লাস আমরা শুরু করি। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস বিগিন। প্রথমেই আমরা শিখব ডিগ্রি কথাটার মানে কি। এই দেখো, এই যে ডিগ্রি শব্দটা আমরা ব্যবহার করি, এই ডিগ্রি কথাটার মানে হলো মাত্রা। মাত্রা মানে কি না, কতটা ভালো, মানে কতটা ভালো। মনে করো তুমি অঙ্ক পরীক্ষায় 100-র মধ্যে 70 পেয়েছো। এখন এটা ভালো নাকি ভালো নয়, এটা কিভাবে বুঝবো? না, যদি দেখো যে ক্লাসের মধ্যে তুমি হাইয়েস্ট মার্কস পেয়েছো 70, বাকি সবাই তোমার চেয়ে কম পেয়েছে, তার মানে তুমি ভালো নম্বর পেয়েছো। আবার যদি দেখো অনেকেই 85, 90, 95 পেয়েছে, বেশিরভাগ ছাত্রই 80-র উপরে নম্বর পেয়েছে, তুমি 70 পেয়েছো, মানে তোমার মার্কসটা ভালো হয়নি। তাহলে দেখো, এই যে তোমার নম্বরটা ভালো কি ভালো নয় এটা বোঝার জন্য যতক্ষণ না অন্যদের সাথে তুলনা করব ততক্ষণ কিন্তু বোঝা যায় না। এই কারণে ডিগ্রি নিয়ে আলোচনা করতে গেলেই তুলনার কথা চলে আসে, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই সব শব্দগুলো চলে আসে। আর এই তুলনা আমরা কার সাথে করতে পারি? যে কোনো দুজনের সাথে তুলনা করতে পারি। এই দুজনের সাথে তুলনা করাটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। যখন আমরা তুলনাটা দুজনের সাথে করি সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি। কথাটা কম্পেয়ার থেকে এসেছে, কম্পারেটিভ ডিগ্রি। আর যখন আমরা অনেকের মধ্যে তুলনা করি একে বলি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ কথাটার মানেই হলো শ্রেষ্ঠ। সুপারলেটিভ কথাটার মানেই হলো শ্রেষ্ঠ। যখন আমরা অনেকের মধ্যে তুলনা করে ফেলি সেখানে যে বেস্ট তাকে আমরা বলি সুপারলেটিভ। সেগুলো দুভাবে তুলনা করা হয়, দুজনের মধ্যে তুলনা আর অনেকের মধ্যে তুলনা। আর তুলনার শুরুটা হলো পজিটিভ ডিগ্রি দিয়ে। এই কারণে তিনটে শব্দ ডিগ্রির সাথে খুব রিলেটেড। এক হলো পজিটিভ, এক হলো কম্পারেটিভ, আর এক হলো সুপারলেটিভ। এই তিনটে ডিগ্রি কেন এরকম নাম হয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এসো, ডিগ্রি কার হতে পারে? না, ডিগ্রি সবসময় কোনো না কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডিগ্রি হবে। কারণ ওই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এরাই তো দোষ, গুণ, অবস্থা, ভালো মন্দ, লম্বা, বেটে, দূরে না কাছে, এরা যেহেতু এগুলি প্রকাশ করে, এই কারণে অ্যাডজেক্টিভ আর কিছু অ্যাডভার্বেরই ডিগ্রি মানে তুলনা করা সম্ভব। এই যে কথাগুলো লম্বা, খাটো, ফর্সা, ভালো, মন্দ, বড়, ছোট, এদেরই ডিগ্রি অফ কম্প্যারিজন ব্যবহার করা যায়। তাহলে আমি প্রথমেই বললাম ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, এর তিনটে স্তর আছে। তাহলে যে ওয়ার্ডগুলো আমরা ডিগ্রির জন্য ব্যবহার করব, যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বগুলোকে, এরও তিনটে করে ফর্ম থাকবে। যেমন টল, কম্পারেটিভ করলে তার সাথে সাধারণত আর যোগ করতে হয়, টলার। আর সুপারলেটিভ ডিগ্রি যেটা অনেকের মধ্যে তুলনা করে বের করা হয়েছে, সেখানে ইএসটি যোগ করে টলেস্ট করতে হয়। এর কিছু সাধারণ এই স্পেলিং সংক্রান্ত কিছু নিয়ম আছে যেগুলো তুমি যে কোনো তোমার সাধারণ গ্রামার বইতে তুমি পেয়ে যাবে। আমি শুধুমাত্র তোমাকে স্যাম্পল একটা পৃষ্ঠা একটু দেখাচ্ছি, একবার একটু চোখ বুলিয়ে নাও। এগুলো প্লিজ তুমি তোমার গ্রামার বই থেকে পড়ে নেবে। এবার আমরা শিখব সেন্টেন্সের মধ্যে এই ডিগ্রি ওয়ার্ডগুলো মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো কিভাবে ব্যবহার করতে হয়। মনে করো রাহুল গ্রামের সবচেয়ে লম্বা ছেলে। তাহলে দেখো, রাহুল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ। তাহলে রাহুল সবচেয়ে লম্বা। গ্রামের সমস্ত ছেলেদের সাথে যদি রাহুলের তুলনা করি তাহলে রাহুল সবচেয়ে লম্বা। সুপারলেটিভ ডিগ্রিতে আমি কি বলেছিলাম? যখন অনেকের মধ্যে, সবার মধ্যে তুলনা করা হবে, সবার সাথে যদি তুলনা করি তাহলে দ্য টলেস্ট। এই দেখো, টল কথাটার সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হয়েছে। সেন্টেন্সটাকে যদি একটু ঘুরিয়ে বলি, রাহুল গ্রামের যে কোনো ছেলের চেয়ে বেশি লম্বা। রাহুলের সাথে যদি গ্রামের যে কোনো একজন ছেলের তুলনা করি
রাহুলই লম্বা হবে। এখানে যে দুজনের তুলনা করছি, এই দুজনের তুলনাকে বলি কম্পারেটিভ ডিগ্রি। দেখো, রাহুল ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ভিলেজ। তাহলে দেখো, মানেটা একই রকম থাকলো, কিন্তু ডিগ্রি ওয়ার্ডটা পাল্টে গেল এবং সেই সাথে সেন্টেন্সটাও পাল্টে গেল। আমরা শিখব এই সেন্টেন্সগুলো কিভাবে পাল্টে নিতে হয়, যেটা তোমার এক্সামের জন্যও খুব ইম্পর্টেন্ট আর ইংরাজি বলার জন্যও খুব কার্যকরী। এই সেন্টেন্স 4 রকমের। তোমরা সাধারণত গ্রামার বই থেকে পড়েছো এটা 3 রকমের, আসলে তা নয়। একে একে আমরা এই 4টে টাইপ নিয়ে আলোচনা করব। এর মধ্যে লাস্টেরটা সবচেয়ে ইন্টারেস্টিং। আমি বলেছিলাম আমার নিজস্ব ভাবনা চিন্তার কথা তোমাকে জানাবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই তুমি স্কিপ না করে দেখতে থাকবে। আজকের ক্লাস থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। দেখো, প্রথমে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। আমি একটা সেন্টেন্স লিখে নিয়েছি। প্যারিস, নিশ্চয়ই তোমরা জানো, ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। প্যারিস হলো পৃথিবীর প্রাচীনতম শহর। তাহলে দেখো, এই যে ওল্ডেস্ট, ওল্ডার, ওল্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রিটা আমরা প্রথমে নিয়েছি, একে আমরা কম্পারেটিভ করব আর পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিটার আগে মনে রাখতে হবে সব সময় কিন্তু দা বসাতে হয়। এই সেন্টেন্সটাকে যদি আমি স্ক্যান করি, তাহলে 3টে অংশে স্ক্যান করব। তাহলে ডিগ্রি ওয়ার্ডটা কোথায় আছে না, দ্য ওল্ডেস্ট, এটা একটা পার্ট, তার বাম দিকে একটা পার্ট আছে আর ডান দিকে একটা পার্ট আছে। এই পার্টটাকে আমরা 1 মার্ক করলাম, এটা 2, এটা 3। তাহলে দেখো, খুবই সহজ। আমরা শুধু সেন্টেন্সটাকে ডিগ্রি ওয়ার্ডটাকে মিডলে রেখে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে প্যারিসের সাথে যদি আমরা পৃথিবীর যে কোনো শহরের তুলনা করি, তাহলে প্যারিসটাই হবে বেশি পুরানো। এই যে কম্পারেটিভ ডিগ্রি, যখন দুটোকে তুলনা করব, এরও সেন্টেন্সটা শুরুটা হবে একই রকম ভাবে। মানে প্রথমে পার্ট 1টা লিখে নিতে হবে, প্যারিস ইজ, লিখে নিলাম, খুবই সহজ কথা। শুধু 2 নম্বর পার্টটা আমরা পাল্টাবো। দেখো, দ্য ওল্ডেস্ট, ওল্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কম্পারেটিভ ডিগ্রির আগে তো বসে না, বলেছি কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসাতে হয়। তাহলে এই 2 নম্বর পার্টটা এখানে ওল্ডার দেন এনি আদার, এইটা আমরা যোগ করে দেবো, ওল্ডার দেন এনি আদার। তাহলে পার্ট 1টা আমরা ঠিকই রেখেছি, পার্ট 2টাতে দ্য ওল্ডেস্টের বদলে লিখেছি ওল্ডার দেন এনি আদার। তেমনি যদি থাকতো দ্য টলেস্ট, তার বদলে বলবো কম্পারেটিভ ডিগ্রিতে টলার দেন এনি আদার। দ্য বেস্ট, বেটার দেন এনি আদার। দ্য হাইয়েস্ট, হায়ার দেন এনি আদার। খুব সহজ না? এবার শুধু এখানে 2টো ওয়ার্ড ছিল, আমরা 4টে ওয়ার্ড লিখে নিয়েছি ওল্ডার দেন এনি আদার। বাকি 3 নম্বর পার্টটা যেমন ছিল তেমন লিখে নেব, সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো, এটাকে আমরা কত সহজে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করে নিয়েছি। তাহলে এটি 3 নম্বর পার্টটার কোনো চেঞ্জ করিনি। তাহলে এই টাইপ 1-এ এসে আমরা 1 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট কোনো চেঞ্জ করিনি, শুধু দ্য ওল্ডেস্টের বদলে লিখেছি ওল্ডার দেন এনি আদার। নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধে হয়নি। যদি এই পর্যন্ত বুঝতে পেরে থাকো, তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দাও, আমি দেখতে চাই যে তোমার ভালো লাগছে কি লাগছে না। এই সেন্টেন্সটিকে কিন্তু আরও একরকমভাবে লেখা যায়, সেটি হলো প্যারিস ইজ ওল্ডার দেন অল আদার। আমরা যদি এখানে অল আদার বলি, তাহলে এনি আদার যখন বললাম অন্য যে কোনো একটা শহরকে নিলাম, তখন সিটি এখানেও যেমন সিঙ্গুলার ছিল, কারণ প্যারিস তো একাই ওল্ডেস্ট, সিঙ্গুলার একটা সিটি। যখন এনি আদার বলছি, প্যারিসের সঙ্গে অন্য যে কোনো একটা শহরের যদি তুলনা করি আমরা, তখনও সিটিটা সিঙ্গুলার থাকলো, কিন্তু প্যারিসের সাথে যদি অন্যান্য সব শহরগুলো তুলনা করি, ব্যাপারটা সেই একই। তখন এই অল আদার বললেই তো এটা প্লুরাল হয়ে গেল, তখন শুধু এখানে সিটিজ বলতে হবে।
এই যে টাইপটা, এই যে পার্টটা আমি দেখালাম, এইটা খুব বেশি ব্যবহার করা হয় না, তুমিও না করতে পারো। তাহলে তুমি এই জটিলতাটা অ্যাভয়েড করার জন্য তাহলে এটাই বলবে প্যারিস ইজ ওল্ডার দ্যান এনি আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে তোমাকে সিঙ্গুলার প্লুরাল কোনো রকম চেঞ্জ করতে হলো না, শুধু পার্ট টুটাকে চেঞ্জ করলেই তোমার কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করা খুব সহজভাবেই হয়ে গেল। এইবার দেখো পজিটিভ ডিগ্রিতে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে না, এখানে বিষয়টা একটুখানি আলাদা। এখানে শুরু হবে নো আদার লিখে, মনে রাখতে হবে তোমাকে। টাইপ 1 শুরু হবে পজিটিভ ডিগ্রি নো আদার লিখে, লিখলাম নো আদার। এইবার উল্টো দিকে লিখে আসবো, প্রথমে 3 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 1 নম্বর। দেখো এমন কিছু কঠিন নয়। তাহলে নো আদার লিখেছি, সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এইবার মাঝখানের পার্টটা লেখার সময় আমরা এখনো তো ভার্ব লিখিনি সেন্টেন্সটার মধ্যে। এইখানে যেমন শুরুতে ভার্ব ছিল, ভার্বটা তো ঠিক জায়গা মতোই বসাতে হবে, ওই কারণে এখানে ভার্বটা লিখে দিলাম ইজ। এইবার এই যে পার্টটা তাহলে ওল্ডেস্ট ছিল, ওল্ডার হলো, এবার পজিটিভ ডিগ্রিতে ওল্ড হবে, ওল্ড ওল্ডার ওল্ডেস্ট, আমরা উল্টো দিকে করে আসছি। তাহলে এই ওল্ড লেখার সময় শুধু দুদিকে অ্যাজ বসিয়ে দিতে হবে, অ্যাজ ওল্ড অ্যাজ অথবা সো ওল্ড অ্যাজ। তার কোনটা বসাবো স্যার? না, আমার সাজেশন হলো বোথ আর কারেক্ট, তুমি দুটোই বসাতে পারো। আমার সাজেশন হলো যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ নো আছে, এই কারণে অ্যাজ ওল্ড অ্যাজ বসানো যায়, অবশ্যই যায় এবং সেটা কারেক্ট, কিন্তু সো বসালে প্রথমটা সো বসানোটা বেশি ভালো হবে। তাহলে তোমাকে বলি আমি সো ওল্ড অ্যাজ। তাহলে এই যে পার্ট 2, তাহলে নো আদার লিখেছি, সিটি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এই একটা এক্সট্রা অংশ লিখেছিলাম সিটি ইন দ্য ওয়ার্ল্ড, 3 নম্বর পার্টটা লিখে নিয়েছি। ডিগ্রির অংশটার জন্য শুধু লিখেছি সো ওল্ড অ্যাজ, এটি হলো 2 নম্বর পার্টটা লিখেছি। এবারে 1 নম্বর পার্টে ইজ তো লিখে নিয়েছি, পড়ে রইল প্যারিস, লিখবো প্যারিস। দেখো কিচ্ছু কঠিন লাগবে না। তাহলে পজিটিভ ডিগ্রিতে 3, 2, 1 একটুখানি টুইক করে নিতে হয়েছে। এইভাবে তুমি টাইপ 1 এর সেন্টেন্সটা কিভাবে পাল্টাতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এসো আরেকটা আমরা প্র্যাকটিস করে দেখে নিই। দেখো একটা সেন্টেন্স নিয়েছি, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক। মাউন্ট এভারেস্ট হলো সবচেয়ে উঁচু মানে উচ্চতম শৃঙ্গ, ইন দ্য ওয়ার্ল্ড নেই। এখানে যদি যেমন সিটি পর্যন্ত, আমি পিক পর্যন্ত বলে থেমে গেছি, যেমন সিটি যদি থাকতো তাহলে বাকি অংশটা লিখতে হতো না, এখানেও তাই লিখতে হবে না, তোমার বাকি অংশটা লেখার দরকার নেই। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক। তাহলে এটাকেও যদি আমরা 3টে পার্টে স্ক্যান করে নেব, প্রথমে দেখো তাহলে ডিগ্রি ওয়ার্ডটা হলো দ্য হাইয়েস্ট, এটি হলো পার্ট 1, এটি পার্ট 2, এটি পার্ট 3। তাহলে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করি কি বলবো, তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা এখানে পজ করে আমাকে কমেন্টে লিখে দেখাও কম্পারেটিভ ডিগ্রি কি হবে আর পজিটিভ ডিগ্রি কি হবে। তুমি অবশ্যই আগের এক্সাম্পলটা মিলিয়ে মিলিয়ে লিখবে। দেখো তাহলে আমরা লিখব কম্পারেটিভ ডিগ্রিও একই রকম ভাবে শুরু হবে বলেছিলাম, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্টের বদলে হায়ার দেন এনি আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড। পার্ট 3তে এখানে ইন দ্য ওয়ার্ল্ড নেই তো কি হয়েছে, লিখবো না পিক। তাহলে হবে মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার পিক। পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করলে কি হবে, নো আদার দিয়ে শুরু করব, তাহলে বলবো নো আদার পিক। এখানে ইন দ্য ওয়ার্ল্ড নেই, বলবো না, নো আদার পিক। এবারে ভার্বটা বলবো বলেছি, ভার্বটা বলে নিতে হবে। এই ভার্বটা বলতে গিয়ে আবার বলতে ভুলে যেও না, নো আদার পিক ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। এর সাথে মিলিয়ে মিলিয়ে দেখে নাও, নো আদার পিক, এই পিক ছিল পিক, ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, লাস্টে চলে যাবে মাউন্ট এভারেস্ট। তাহলে বলো তোমার কি বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো? নিশ্চয়ই নয়।
এই রকম আমি ক্লাসের শেষে একটা ওয়ার্কশিট দিয়ে দেবো, কিছু কোয়েশ্চেন তার মধ্যে থাকবে, সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, পারলে সেগুলো কমেন্ট করে আমাকে দেখাবে, আমি তোমাদের সলভ করে দেওয়ার, যদি ভুল থাকে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই হলো আমাদের টাইপ 1 ছিল, এটা বড্ড সহজ ছিল, আসলে সব কটাই সহজ, তুমি মন দিয়ে শুনছো, তোমার কাছে সবই সহজ লাগবে। এবার যে এক্সাম্পলটা লিখেছি আমি তার পাশাপাশি টাইপ 1-এ যে সেন্টেন্সটা নিয়েছিলাম সেটাও আমি লিখে দিয়েছি। দেখো, প্যারিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখন যে সেন্টেন্সটা নিয়েছি সেটা হলো একটু আলাদা। প্যারিস পৃথিবীর প্রাচীনতম শহরগুলির মধ্যে একটা। তাহলে টাইপ 1-এর সাথে টাইপ 2-এর তফাৎটা আগে বুঝতে হবে তোমাকে। টাইপ 1-এ বলেছিলাম প্যারিস পৃথিবীর প্রাচীনতম শহর, মানে প্যারিস একাই পৃথিবীর প্রাচীনতম। এখন বলছি প্যারিস পৃথিবীর অন্যতম প্রাচীন শহর, তার মানে প্যারিসের মতো প্রাচীন শহর আরও আছে। এমন কিছু ক্ষেত্র আছে যেখানে কোনো একজনকে শ্রেষ্ঠ বলা যায় না। সচিন তেন্ডুলকর পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান, এটা সবাই মেনে নেবে না। কেউ বলবে কেন স্যার? ব্রায়ান লারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান, স্যার ডন ব্র্যাডম্যান পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান, বিরাট কোহলি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান। তাহলে যেগুলো বিতর্কিত, যেগুলোর কোনো সমাধান হয়নি, সেক্ষেত্রে আমরা তাকে বেস্ট না বলে ওয়ান অফ দ্য বেস্ট বলি, মানে সেরাদের মধ্যে একজন, তার সমকক্ষ, তার মানে আরও আছে। ঠিক সেই রকমই একটা সেন্টেন্স, প্যারিস পৃথিবীর অন্যতম প্রাচীন, মানে প্রাচীনতম শহর আরও আছে, তার মধ্যে প্যারিস একটা। তাহলে এখানে ছিল প্যারিস একাই প্রাচীনতম, ওই জন্য সিটি ছিল সিঙ্গুলার। এই ওয়ান অফ বললেই কিন্তু তার পরেরটা, তার পরের নাউনটা প্লুরাল হয়। তাহলে প্যারিস হলো পৃথিবীর প্রাচীনতম শহরগুলির মধ্যে একটা, শহরগুলির মধ্যে একটা, এই কারণে এটা প্লুরাল নেওয়া হয়েছে। তাহলে স্যার কম্পারেটিভ ডিগ্রিটা কি একই রকম হবে? না, একটু আলাদা হবে। প্যারিস ইজ, তাহলে পার্ট 1টা আমি আগে লিখে নিলাম। তাহলে একই রকমভাবে 3টে পার্টে আমরা ভাগ করে নিয়েছিলাম। এই যে ডিগ্রি পার্টটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, এখানে ছিল শুধু দ্য ওল্ডেস্ট, এখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, এই পার্টটা আমরা আলাদা করে নিয়েছি। তার আগের অংশটা পার্ট 1, পরের অংশটা পার্ট 3। তাহলে প্রথমে পার্ট 1টা আবার লিখে নেব। শুধু দ্য ওল্ডেস্ট থাকলে বলেছিলাম ওল্ডার দেন এনি আদার, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট থাকলে বলবো ওল্ডার দেন মোস্ট আদার। আর কোনো তফাৎ নয়, শুধু ওল্ডার দেন এনি আদারের বদলে ওল্ডার দেন মোস্ট আদার লিখেছি। খেয়াল করো, এই যে মোস্ট কথাটা একটু পাল্টেছে, এনির বদলে মোস্ট আদার লিখেছি। তাহলে এই হলো পার্ট 1, এই হলো পার্ট 2। তাহলে ভালো করে মনে রাখতে হবে, শুধু দ্য ওল্ডেস্ট থাকলে ওল্ডার দেন এনি আদার, আর যদি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বলি তখন ওল্ডার দেন মোস্ট আদার, আর কোনো তফাৎ নেই। আবার পার্ট 3টা তুমি দেখে বসিয়ে দাও, সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো এই টাইপ 1 আর টাইপ 2টা খুব একটা জটিল কিচ্ছু নয়, শুধু ওয়ান অফ আছে কিনা এইটুকু শুধু দেখে নেওয়া, দেখে এনি লিখবো না মোস্ট লিখবো এইটুকু বুঝে নেওয়া, বাকি আর কিচ্ছু তফাৎ হচ্ছে না। শুধু 1, 2, 3 যেমন ছিল লিখেছি, শুধু ডিগ্রির পার্টটা একটুখানি পরিবর্তন হলো। এইটুকু মনে রাখতে পারলেই তোমার ডিগ্রি সংক্রান্ত অধিকাংশ জটিলতা এই জায়গাতেই থাকে, এবং অনেকে এখানেই ভুল করে। আজ থেকে তুমি এই ভুল আর কখনোই করবে না। এর মানে হলো প্যারিস পৃথিবীর অধিকাংশ শহরের চেয়ে বেশি পুরানো, সবার চেয়ে নয়, কারণ ওর সমকক্ষ আরও হয়তো 2-1জন আছে, 2-1টা শহর আছে, এই কারণে মোস্ট আদার বলা হয়েছে। তার মানে হলো অধিকাংশ শহরের চেয়ে বেশি পুরানো, একেই আমরা অন্যতম বলি থাকি। আরেকটা কথা, এখানে সিটি ছিল, এখানে সিটিজ। তাহলে এখানে সিটি ছিল মানে তুমি দেখে নাও একবার ভিডিওটা রিওয়াইন্ড করে পিছনে এসে, ওখানে 3টে ডিগ্রিতেই কিন্তু সিটি লিখেছিলাম। যদি তুমি অল আদার না লেখো, 3টেতেই সিঙ্গুলার ছিল, এখানে সিটিজ আছে মানে সবগুলোই সিটিজ হবে। এটা প্লুরাল আছে, এটা দেখেও তুমি টাইপ 1 না টাইপ 2 ঠিক করতে পারবে। তাহলে যে সেন্টেন্সটা তোমাকে ডিগ্রি চেঞ্জ করতে দেওয়া হবে সেটা যদি তোমাকে টাইপ
ওয়ানে দেওয়া হয় তাহলে দুভাবে চিনতে পারবে তুমি এটা টাইপ 1 এর মধ্যে পড়লো না টাইপ 2 এর মধ্যে পড়লো। প্রথম কথা, দা বলে ওল্ডেস্ট, হাইয়েস্ট, টলেস্ট, বেস্ট ইত্যাদি থাকবে, আর এটা সিঙ্গুলার থাকবে, তারপরে নাউনটা সিঙ্গুলার থাকবে। আর টাইপ 2 তে হলে ওয়ান অফ থাকবে আর প্লুরাল থাকবে। এই দুটো সিমটম আছে তোমার বুঝে নেওয়ার, যেটা টাইপ 1 এর মধ্যে পড়লো না টাইপ 2 এর মধ্যে পড়লো। মানে ওল্ডার দেন এনি আদার লিখবে না ওল্ডার দেন মোস্ট আদার লিখবে, এইভাবেই তোমাকে ডিসাইড করে নিতে হবে। খুবই সহজ, আজকের পর থেকে তুমি আর কখনো ভুল করবে না বলে আমি জানি। এইবার পজিটিভ ডিগ্রিতেও তাহলে কি স্যার একই রকম হবে, উল্টো দিক দিয়ে আসতে হবে 3, 2, 1? হ্যাঁ হবে। এটা ছিল পার্ট 3। তাহলে পজিটিভ ডিগ্রিটা টাইপ 1 এর বেলায় শুরু করেছিলাম নো আদার দিয়ে, এখানে শুরু করব ভেরি ফিউ দিয়ে। তাহলে দেখো এতেও বোঝা যায়, এই পজিটিভ ডিগ্রিটা দেখেও বোঝা যাবে যে সেন্টেন্সটা তোমার টাইপ 1 এর মধ্যে পড়বে না টাইপ 2 এর মধ্যে পড়বে। তাহলে ভেরি ফিউ এটি লিখে শুরু করলাম। এইবার পার্ট 3টা লিখতে হবে ঠিক আগের মতোই, টাইপ 1 এর মতোই, সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এইবারে ভার্বটা লিখতে হবে বলেছিলাম, মনে করে দেখো, যখন প্যারিস ছিল, নামটা প্যারিস একটা সিঙ্গুলার, তখন ইজ ছিল। এখন ভেরি ফিউ সিটিজ হয়ে গেছে, অল্প কিছু শহর, তার মানে অল্প কিছু হলেই বা এটা তো প্লুরাল হয়ে গেছে, তাহলে এখনো কি ইজ হবে না, এখানে শুধু ভার্বটুকু আর লিখবে, মানে প্লুরাল ভার্ব লিখবে। পাস্ট টেন্স হলে ওয়াজ থাকলে ওয়ার লিখবে। তাহলে ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, শুধু এইটিকে প্লুরাল করেছি, এইটি তোমাকে একটু মনে রাখতে হবে। কিন্তু নিশ্চয়ই তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমরা তো খুব ব্যাখ্যা করে করে বলে চলেছি, বুঝতে অসুবিধা হবে কেন বা মনে রাখতে সমস্যাই বা হবে কেন। 3 নম্বর পার্টটা লিখে ফেলেছি, এখানে এই 3 নম্বর পার্টটা লিখেছি যে সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবার 2 নম্বরটা লিখতে হবে, ওল্ডার ছিল। এবারে যখন আমরা পজিটিভ ডিগ্রি করব, মানে ওল্ড, ঠিক একই রকম পজিটিভ ডিগ্রিতে তাহলে তো কম্পারেটিভ ডিগ্রির পরে যেমন দেন বসাতে হয়, পজিটিভ ডিগ্রির দুই দিকে সো অ্যাজ। তাহলে স্যার এখানেও কি সেই সো ওল্ড অ্যাজ বলবো না অ্যাজ ওল্ড অ্যাজ বলবো? না, আমি তোমাকে আগে শিখিয়েছিলাম টাইপ 1 এর সময় যেহেতু নো ছিল, মানে সেন্টেন্সটা নেগেটিভ, ওখানে কিন্তু সো ওল্ড অ্যাজ বলাটাই বেটার। তাহলে এখানে তো আর নেগেটিভ নেই, মানে নো বা নট নেই, এখানে তুমি সো ওল্ড অ্যাজ নাও বলতে পারো, অবশ্যই বলতেও পারো। তাহলে সব ক্ষেত্রেই দুটোই কারেক্ট, বাট মাই ইনক্লিনেশন ইজ, মানে আমি যেটা বেশি প্রেফার করি সেটা হলো অ্যাজ ওল্ড অ্যাজ না বলে সো ওল্ড অ্যাজ। সো ওল্ড অ্যাজ। তাহলে পার্ট 2 বলে নিলাম, এই ডিগ্রির পার্টটা মানে পার্ট 2টা বলে ফেললাম। পড়ে রইল প্যারিস, ভাব তো লিখে নিয়েছিলাম প্যারিস। দেখো তাহলে সেন্টেন্সটা ফাইনালি কি দাঁড়ালো, ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর সো ওল্ড অ্যাজ প্যারিস। তুমি বলো এর চেয়ে আর সহজ করে তোমাকে কিভাবে বলবো আমি? তোমার নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। এসো আরেকটা এক্সাম্পল আমরা নিয়ে সেটাকে সলভ করি। এক্সাম্পলটা দেখার পরেই তুমি ভিডিওটা পজ করে পারলে আমাকে কমেন্ট করে লিখে দেখাবে, আমিও বুঝবো তুমি বুঝতে পেরেছো কি পারোনি। এইভাবে ইন্টারাকশনের মাধ্যমে তুমি যদি চেষ্টা না করো তুমি শিখবে কিভাবে বলো? তোমাকেও পার্টিসিপেট করতে হবে, তোমাকেও লিখে দেখাতে হবে আমাকে, তবেই আমিও যেমন বুঝবো তুমিও তেমন শিখবে। এসো দেখি। দেখো আমি দুটো কোয়েশ্চেন দেবো প্র্যাকটিসের জন্য। প্রথমে দিয়েছি সুমনা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস। তাহলে সুমনা ক্লাসের টলেস্ট গার্লস মানে সবচেয়ে লম্বা মেয়েদের মধ্যে ও একজন। তাহলে প্রথমেই কি করব আমরা না ডিগ্রি পার্টটাকে আগে সেপারেট করে, এটা টাইপ 2 ওয়ান অফ দ্য টলেস্ট, এটি হলো পার্ট 2, এটি পার্ট 1, এটি পার্ট 3। তাহলে কম্পারেটিভ করার সময় আমরা পার্ট 1টা আর 3টা যেমন আছে তেমনই থেকে যাবে। তাহলে দেখো ঠিক এখানে যেমন করেছিলাম, কম্পারেটিভ যখন করব সুমনা ইজ টলার দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস, হয়ে গেল। যখন পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করব তখন কি করব, ভেরি ফিউ লিখে শুরু করব। তাহলে পার্ট 2তে টাইপ 2তে ভেরি ফিউ, 3 নম্বর পার্টটা বলো গার্লস ইন দ্য ক্লাস। এবার ভার্ব বলতে হবে, তাহলে ভেরি ফিউ গার্লস যখন বলছি প্লুরাল হয়ে গেল,
আর বলবো, ইজ নয়, তখন ইজের বদলে আর বলবো, আর অ্যাজ টল অ্যাজ অথবা সো টল অ্যাজ, কারণ পজিটিভ ডিগ্রিতে টল হয়ে যাবে, টল টল আর টলেস্ট, সো টল অ্যাজ বা অ্যাজ টল অ্যাজ সুমনা। এইভাবে এটাকে আমরা কমপ্লিট করে নিতে পারি, খুব সহজেই পারি। আশা করি তুমিও পেরে গেছো। তুমি যদি কমেন্টে লিখে থাকো, কমেন্টে হয়তো নিশ্চয়ই ঠিক লিখেছো, আর যদি তুমি তোমার খাতায় লিখে থাকো, নোটবুকে লিখে থাকো, তাই করেছো নিশ্চয়ই। দেখো আমি আবার একটা এক্সাম্পল দিয়েছি, কোয়েশ্চেন নাম্বার 2, ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ লার্জ অ্যাজ চায়না। একে তাহলে আমরা, এটা যেহেতু ভেরি ফিউ আছে, তাছাড়া লার্জ আছে, তার মানে এটা পজিটিভ ডিগ্রিতে আছে, একে আমরা কম্পারেটিভ ডিগ্রিতেও কনভার্ট করব, সুপারলেটিভেও নিয়ে যাব। তাহলে আমরা এটাকে উল্টো দিকে, মানে পজিটিভ থেকে কম্পারেটিভ আর সুপারলেটিভ করব, কোনো অসুবিধা হবে না। দেখো কিভাবে করব। তাহলে ভেরি ফিউ, তার মানে এটা আমরা এক্সট্রা বলেছিলাম। কান্ট্রিজ, এটি ছিল পার্ট 3, কারণ তারপরে যে ভার্বটা এনে বসিয়েছিলাম, এটি ছিল ডিগ্রির পার্টটা, আর এটি ছিল পার্ট 1। দেখো এইরকম ছিল পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তাহলে কম্পারেটিভ করার সময় 1 বলবো আগে, চায়না, আর না বলে ভার্ব বলতে হবে। ঠিক দেখো যেখানে এখানে যেমন ভার্ব বলা ছিল, ইজ বলবো, চায়না মানে চীন, খুব কম শহরে চীনের মতো এত বড়, তাহলে চায়না ইজ। এবার 2 নম্বর পার্টে কি হবে, অ্যাজ লার্জ অ্যাজ এর বদলে দেখো লার্জার দেন মোস্ট আদার, চায়না ইজ লার্জার দেন মোস্ট আদার কান্ট্রিজ। ইন দা ওয়ার্ড বলা নেই, বলবো না, হবে চায়না ইজ লার্জার দেন মোস্ট আদার কান্ট্রিজ। নিশ্চয়ই তুমি ঠিকই লিখেছো। এবার এসো আমরা টাইপ 3 তে চলে যাই। তাহলে টাইপ 1 আর 2 এর মধ্যে অনেকটা মিল আছে, আবার অনেকটা তফাতও আছে। এবার টাইপ 3 এবং বলেছিলাম টাইপ 4 শেখাবো। যারা ডিগ্রি প্রথম শিখছো তোমাদের কাছে তো নতুন বটেই, যারা ডিগ্রি ভালোভাবে শিখে নিয়েছে তাদের কাছেও নতুন হবে টাইপ 4। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, তোমাদের শিখিয়ে দিয়ে এই সাথেই, ওল্ডার আর এল্ডার দুটো তো আলাদা শব্দ, দুটো আলাদা ওয়ার্ড। তোমরা বলতে পারবে দুটো ওয়ার্ডের তফাৎ কি? ওল্ডার মানেও বয়স বোঝাতেও তো আমরা ওল্ড কথাটা ব্যবহার করি। হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম 27 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 65 ইয়ার্স ওল্ড। বড়দের কথা বলার সময়ও আমরা এল্ডার বলি, এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার। তাহলে দুটো তফাৎ কি না, তফাৎ হলো এই যে এল্ডার কথাটা, এটা বড়, মানে একই পরিবারের মধ্যে কে বয়সে বড় তাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এটাও অ্যাডজেক্টিভ ঠিকই, কিন্তু এর ডিগ্রি চেঞ্জ করা যাবে না, এবং এটা সবসময় নাউনের আগেই থাকবে। যেমন রোহিত ইজ দ্য এল্ডার ব্রাদার, সোনম ইজ দ্য এল্ডেস্ট চাইল্ড। সোনম হলো সন্তানদের মধ্যে সবচেয়ে বড়। এখানে কিন্তু ডিগ্রির প্রশ্ন আছে ঠিকই, এইটাকে ডিগ্রি চেঞ্জ করা যাবে না। দেখো টাইপ 3 তে আমি একটা সেন্টেন্স লিখেছি, ম্যাঙ্গো ইজ সুইটার দেন গুয়াভা, আম পেয়ারার চেয়ে বেশি মিষ্টি। এই যে দুজনের মধ্যে শুধুমাত্র তুলনা, এখানে কিন্তু আর অন্যান্য ফলকে টেনে আনিনি আমি, এই কারণে এর সুপারলেটিভ ডিগ্রি নেই, শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রি, দুজনের মধ্যে তুলনা করেছি, আর একে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করা যায়। তাহলে টাইপ 1 আর টাইপ 2 তার সুপারলেটিভ ডিগ্রি ছিল, কিন্তু এই টাইপ 3 বা পরে যেটা করব টাইপ 4 তার সুপারলেটিভ ডিগ্রি কিন্তু হয় না। তাহলে দেখো এখানে দুজনের তুলনা করেছি, এই একটা নাউন, এ ছিল প্রথম স্থানে ম্যাঙ্গো, তার সাথে তুলনা করেছি গুয়াভা। তার মানেই হলো পেয়ারা আমের মতো অতটা মিষ্টি নয়। তো খুব সিম্পল, বাংলাতেও তুমি বলতে পারছো, গুয়াভা ইজ নট সো সুইট অ্যাজ ম্যাঙ্গো। বলো তো, অ্যাজ সুইট অ্যাজ না লিখে সো সুইট অ্যাজ লিখেছি কেন? অ্যাজ সুইট অ্যাজ অবশ্যই কারেক্ট, কিন্তু যেহেতু সেন্টেন্সটার মধ্যে বলেছিলাম একটা নো বা নট থাকলে প্রথমটা সো লিখলে একটু ভালো হয়, তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে না, এটা শুরুতে চলে গেছে। এই অংশটা তুমি সহজেই বুঝতে পেরেছো কিভাবে করা হয়েছে। আবার দেখো, অমল ইজ টলার দেন রোহিণী। তাহলে রোহিণী ইজ নট সো টল অ্যাজ অমল। এইভাবে
এই সেন্টেন্সটাকে তুমি সহজেই ডিগ্রি চেঞ্জ করতে পারবে বলে আমার ধারণা। যদি উল্টোটা দেওয়া থাকে যে গুয়াভা ইজ নট সো সুইট অ্যাজ ম্যাঙ্গো, তখনও তুমি উল্টোটা করে নেবে, ম্যাঙ্গো ইজ তাহলে সুইটার, তাহলে সুইটার যখন ছিল এই অংশটা দেখো সুইটার দেন, এটি ছিল পার্ট 2, এটি 1, এটি ছিল 3, এটি ছিল, আমি এটা নাউনগুলোকে মার্ক করেছিলাম, এবার পার্টটাকে মার্ক করলাম। দেখো তাহলে এখানে দেখো আবার সেই চলে এলো 3 নম্বর পার্টটা শুরুতে এসেছে, যেহেতু পজিটিভ করেছি 2 নম্বর পার্ট 1 নম্বর পার্ট, তাহলে শুধু একটা নট যোগ হয়েছে, সো সুইট অ্যাজ। তাহলে যখনই পজিটিভ করবে তখনই কিন্তু উল্টে যাবে, 3 to 1 হয়ে যাবে, আগেও হয়েছিল এখনো হয়েছে। এই টাইপ 3টাকে তুমি আরেকটু খেয়াল করলে আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো যে দুটোর মধ্যে যে কোনো একটাতে নট বসানো হয়েছে। যেহেতু কম্পারেটিভ ডিগ্রিটাই নট ছিল না, আমি এখানে একটা নট নিয়ে এসেছি। উল্টোটাও হতে পারতো, যদি বলতাম ম্যাঙ্গো ইজ নট সুইটার দেন গুয়াভা, তাহলে কিন্তু এখানে আর নটটা আসতো না। আরেকটা এক্সাম্পল দেখে নাও, দেখো রিমি ইজ নট টলার দেন কিটি, রিমি কিটির চেয়ে বেশি লম্বা নয়। তাহলে এই যে কম্পারেটিভ ডিগ্রিটা নিয়েছি, আমি কম্পারেটিভ ডিগ্রিটাতে একটা নট নিয়েছি, তার মানে কি বললাম, তার পজিটিভ, তাহলে পজিটিভ ডিগ্রিটাতে নিশ্চয়ই আর নট থাকবে না, কারণ বলেছি দুটোর মধ্যে যে কোনো একটিতে নট থাকবে, যে কোনো একটিতে নট থাকে। তাহলে কম্পারেটিভে যেহেতু নট নিয়েছি, এখানে আর নট নেব না। কি করব না, কিটি ইজ অ্যাজ টল অ্যাজ রিমি, অথবা রিমি ইজ অ্যাজ টল অ্যাজ কিটি। তার তুমি এখন বলতে পারো স্যার আপনি যে বললেন দ্বিতীয় সেকেন্ড নাউনটা প্রথমে নিয়ে যেতে হয়, এই দ্বিতীয় ক্ষেত্রে তো আপনি প্রথমটাই বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা করা গেছে, তার কারণ হলো এই সেন্টেন্সটাতে দেখো দুজনকে সমান দেখানো হয়েছে, দুজনেই সমান। এখানে ছিল ম্যাঙ্গো ইজ সুইটার দেন গুয়াভা, দুটো কম বেশি, একটা বেশি মিষ্টি একটা কম মিষ্টি। যখন সমান হবে না, দুটো যদি সমান না হয়, তখন কিন্তু এই নাউনটা অল্টার করে দিতে হবে। আর যদি দুজনেই কি সমান হয়, রিমি কিট্টির চেয়ে বেশি লম্বা নয়, মানে রিমি আর কিট্টি দুজনেই সমান, তা তখন তুমি যে কোনো নাউনটা দিয়েই শুরু করতে পারো, রিমিকে দিয়েও শুরু করতে পারো, আর কিট্টিকেও নিয়ে আসতে পারো। কিট্টি ইজ নট অ্যাজ টল অ্যাজ রিমি, সরি কিট্টি ইজ অ্যাজ টল অ্যাজ রিমি, মানে কিট্টি রিমির মতোই লম্বা, মানেই তো রিমি কিট্টির মতো লম্বা, দুজনে তো একই বললাম। তাহলে এইভাবে দুটোর মধ্যে যে কোনো একটিতে কিন্তু নট থাকবে এই টাইপ 3তে। এইবার আসবো আমরা টাইপ 4, যার কথা আমি শুরুতেই বলেছি, যে সম্পর্কে কোথাও কোনো গ্রামার বইতে ভালো আলোচনা কিছু নেই। এবার সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো খুব ইন্টারেস্টিং, পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। দেখো টাইপ 4-এ আমি যে দুটো সেন্টেন্স লিখে নিয়েছি আগে একটু পড়ে নিই। দেখো, এক্সারসাইজ ইজ অ্যাজ নেসেসারি অ্যাজ ফুড, ব্যায়াম খাদ্যের মতোই প্রয়োজনীয়। এই কোয়েশ্চেন তোমরা কোয়েশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে অনেক সময় দেখেছো। তাহলে ব্যায়াম খাদ্যের মতোই প্রয়োজনীয়, বলো তো কথাটা কি আক্ষরিক অর্থে ঠিক? ব্যায়াম আর খাদ্য দুজনেই কি সমান প্রয়োজনীয়? ব্যায়াম ছাড়া আমরা বেঁচে থাকতে পারি কিছুদিন, কিন্তু খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারি না। তাহলে এই তুলনাটা শুনেই তো মনে হচ্ছে এই তুলনাটা ঠিক হয়নি। আবার দেখো, ইমরান ইজ অ্যাজ টল অ্যাজ আ পাম ট্রি, ইমরান আমরা অনেক সময় বলি দেখি ছেলেটা যেন তাল গাছের মতো লম্বা, আসলে বড্ড বেশি লম্বা। এই যে এখানে কম্পেয়ার করলাম, আসলে এটা তুলনা নয়, একে ইংরাজি সাহিত্যে বলা হয়, এগুলোকে সিমিলি, বাংলায় বলা হয় উপমা, এটি তুলনা নয়। এর আগে পর্যন্ত যত সেন্টেন্স দেখেছো সবেতেই তুলনা করা হয়েছে, আর এটা হলো উপমা দেওয়া। এটা কেন করি আমরা? না কোনো কিছুর গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য তাকে এক্সট্রিম কোনো কিছুর সাথে তুলনা করা হয়। আমরা বলে থাকি দেখেছিস ওর গায়ের রং যেন দুধের মতো সাদা,
দুধের মতো সাদা কেউ হতে পারে না। আসলে সে যে বড্ড বেশি ফর্সা এটা বোঝানোর জন্য দুধের সাথে তার গায়ের রঙকে তুলনা করেছি। ছেলেটি যে বড্ড বেশি লম্বা, গড়পড়তা আর কয়েকজনের চেয়ে যে অনেক বেশি লম্বা, এটা বোঝানোর জন্য আমরা তাকে তাল গাছের সাথে তুলনা করে দিই। আসলে এটা তুলনা নয়, এটা উপমা দিয়ে এটা বোঝাতে চাই ও যে বড্ড বেশি লম্বা। ব্যায়াম যে সত্যিই অত্যন্ত প্রয়োজনীয় এটা বোঝানোর জন্য খাদ্যের সাথে আমরা কম্পেয়ার করেছি। আসলে কম্প্যারিজনটা শুনতে ঠিক নয়, কানে লাগলেও আসলে এরকম আমরা বলে থাকি। এই উপমা থাকলে এই উপমা দেওয়া সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ করব, এইটি তুমি আজকে ভালো করে শিখে নাও। যেটার উপমা দেওয়া হয় মানে যাকে আমরা যার গুরুত্বটা বাড়িয়ে দেওয়ার জন্য তুলনাটা করি তাকে কিন্তু প্রথমেই থাকতে হয়, মনে রাখতে হবে। এ কিন্তু প্রথমেই থাকবে। একে যদি আমি সেকেন্ডে নিয়ে চলে যাই মানে এই টাইপ 3-এর মতো করি, যে দ্বিতীয় নাউনটাকে যদি প্রথমে নিয়ে আসি তাহলেই কিন্তু এই সিমিলিটা ভেঙে যাবে, এই উপমাটা নষ্ট হয়ে যাবে। তখন সেন্টেন্সটা শুনতেও ভুল, গ্রামাটিক্যালি কারেক্ট হলেও তার মিনিংটা পাল্টে যাবে। এই কারণে তুমি যতই কোনো গ্রামার বইতে দেখো একে টাইপ 3-এর মতো করে দেওয়া আছে, এরকম তুমি করবে না। কেন করবে না? তুমি শোনো কারণটা ভালো করে, তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা সঠিক। দেখো, আমরা যদি টাইপ 3-এর মতো করে এটাকে করি, পাম ট্রি একটা তাল গাছের সাথে ইমরানের তুলনা করেছি। আমরা যদি লিখি আ পাম ট্রি, কম্পারেটিভ লিখছি আ পাম ট্রি, দেখো টাইপ 3-এর মতো যদি আমরা চেঞ্জ করি তাহলে হবে একটা তাল গাছ, আ পাম ট্রি ইজ নট টলার, বলেছি দুটোর মধ্যে একটাতে নট থাকতে হবে, ইজ নট টলার দেন ইমরান। একটা তাল গাছ ইমরানের চেয়ে বেশি লম্বা নয়, এটা কোনো দিন হতে পারে না। তাহলে যে সেন্টেন্সটাই ছিল না, ওটা তো সিমিলি ছিল, তুমি তো সিমিলিটা ভেঙে ফেলেছো। একটা তাল গাছ ইমরানের চেয়ে বেশি লম্বা নয়, এটা কখনো হতে পারে না। সে তাল গাছ ছোট তাল গাছের সাথে তার তুলনা করা হয়নি, তুলনা করার সময় তো একটা বড় প্রমাণ সাইজ তাল গাছের সাথেই তুলনা করা হয়েছে। তাহলে এইখানে কি হয়েছে, তোমার গ্রামাটিক্যালি সেন্টেন্সটা হয়তো কারেক্ট, কিন্তু এর মানেটা তুমি পাল্টে ফেলেছো যেমন তেমন, তুমি সিমিলিটা ভেঙে ফেলেছো এখানে। কারণ সিমিলিতে যার গুরুত্ব বাড়িয়ে দেওয়া হবে, যে কারণে বলছি তাকে প্রথমে থাকতে হবে। এই কারণে এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে করব না, এইটাকে আমি ঠিক বলে মনে করি না। তাহলে কি করতে হবে না, আমাকে সিমিলিটা বজায় রাখতে গেলে তখন সেন্টেন্সটা আর শুনতে খারাপ লাগবে না। তা তখন কম্পারেটিভে বলবো, দেখো ইমরানকে প্রথমে রাখবো, ইমরান ইজ। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ডিগ্রিতে খেয়াল করো আমরা সব সময় টল, টলার, টলেস্ট, ছোটোর থেকে বড়োর দিকে চলে যাই, হাই, হায়ার, হাইয়েস্ট। কেন উল্টোটা হতে পারে না স্যার? টল লম্বা, কম লম্বা, সবচেয়ে কম লম্বা। উঁচু, কম উঁচু, সবচেয়ে কম উঁচু। তাহলে ডিগ্রি তো দুটো স্তরে হতে পারে, ছোটোর থেকে বড়োর দিকেও যেমন যেতে পারে তেমনি নিচের দিকেও তো আসতে পারে, লম্বা, কম লম্বা, সবচেয়ে কম লম্বা। আমরা যেহেতু এই নাউনগুলোকে অল্টার করব না, এই সিমিলির ক্ষেত্রে টাইপ 4-এর ক্ষেত্রে, এই সিমিলিটার ক্ষেত্রে যেহেতু আমরা এটা করব না, তখন আমরা করব কি না, ডিগ্রিটা এই নিচের থেকে উঁচুর দিকে আর নেব না, উঁচুর থেকে নিচের দিকে এই ডিগ্রি স্টেপটাকে আমরা নেব, কারণ আমরা এই নাউনগুলোকে অল্টার করিনি। তাই তখন কি করব, টল এর কম্পারেটিভ ডিগ্রি টলার মানেই মোর টল, নিচুর দিকে নিলে লেস টল। তাহলে মোর টল মিনস টলার, কিন্তু লেস টল এর কোনো আলাদা ইংরাজি নেই, ওই জন্য লেস টল এইভাবেই আমরা লিখব। তাহলে লিখব, দেখো ইমরান ইজ, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কোনো নো বা নট ছিল না, তাহলে আমরা লিখব নো লেস টল। আর টলার নয় কিন্তু, লেস বলেছি মানেই লেস আর টল মিলেই কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। নো লেস টল দেন আ পাম ট্রি, মানে হলো ইমরান একটা তাল গাছের চেয়ে কোনো অংশে কম লম্বা নয়। এ দেখো সিমিলিটা বজায় রয়েছে এবং গ্রামারটা ঠিক হয়েছে। তাহলে কোনো অংশে কম লম্বা নয় যখনই বলবো,
তা তাল গাছকেও ছোট করা হলো না, অথচ ইমরান যে সত্যিই বড় একটা খুব লম্বা, এটা কিন্তু বুঝিয়ে দেওয়া গেল, উপমাটা ধরে রাখা গেল। ঠিক এইভাবে আমরা নো লেস ব্যবহার করব। এখানেও দেখো এক্সারসাইজ ইজ অ্যাজ নেসেসারি অ্যাজ ফুড, এখানেও করব কি, একে যখন কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কনভার্ট করব তখন কি করব, এক্সারসাইজকেই প্রথমে রাখবো, এক্সারসাইজ ইজ, তাহলে এখানে নো নট ছিল না, নো লেস নেসেসারি, এই লেস নেসেসারি এটাই হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি, দেন ফুড। তা তুমি কোয়েশ্চেন ব্যাংকে অনেক সময় দেখেওছো এই ধরনের কোয়েশ্চেন থাকে, এক্সারসাইজ ইজ নো লেস নেসেসারি দেন ফুড। এইভাবেই কিন্তু সিমিলিকে ডিগ্রি চেঞ্জ করতে হবে। তাহলে এই সংক্রান্ত আলোচনা কোথাও থাকে না, তুমি কিন্তু আজকের ক্লাস থেকে এটা খুব ভালোভাবে শিখে নিয়েছো যে শুধু টাইপ 3 দুজনের তুলনা করলেই হয় না, যদি সেটা তুলনা না হয়ে উপমা হয় তখন কিন্তু নো লেস কথাটা ব্যবহার করব, করেই ডিগ্রি চেঞ্জ করব। আশা করছি আমি যে আইডিয়াটা তোমাকে দেওয়ার চেষ্টা করলাম, গ্রামারের একদম ভেতরে ঢুকে গিয়ে গ্রামারকে শিখে নেওয়া, তুমি নিশ্চয়ই আজকের ক্লাসে এগুলো শিখে খুব আনন্দ পেয়েছো। যদি আজকের ক্লাসটা তোমার পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দেবে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করবে, তবেই আমার এই পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। এরপর আমরা কয়েকটা ব্যতিক্রমী সেন্টেন্স নিয়ে আলোচনা করব। মিলন ইজ মোর ওয়াইজ দ্যান ব্রেভ। তুমি বলবে স্যার কি করে হয়, ওয়াইজের তো ডিগ্রি চেঞ্জ করলে ওয়াইজার হয়। আমরা জানি যে সিলেবল যদি দুটো বা তার বেশি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দূরের বেশি হলে তখন মোর আর মোস্ট করতে হয়। এটা তুমি গ্রামার বই থেকে অলরেডি হয়তো পড়ে নিয়েছো বা পড়ে নিশ্চয়ই নেবে। কিন্তু এখানে মোর ওয়াইজ কি করে হলো, এখানে তো একটাই সিলেবল আছে, এটা তো ই আর ইএসটি যোগ করে, মানে শেষে ই ছিল মানে শুধু আর যোগ করলে ওয়াইজার হয়ে যেত কম্পারেটিভ ডিগ্রি। এখানে মোর কেন এলো স্যার, এটা কি তাহলে ভুল সেন্টেন্স? না, মনে রাখবে কোনো একজন ব্যক্তি বা বস্তুর তারই গুণাগুণ নিয়ে তুলনা করার সময় তখন কিন্তু এই মোর দিয়েই করতে হবে, তখন কিন্তু এখানে ওয়াইজার করা যাবে না। তার কারণ এই ওয়াইজ আর ব্রেভ এই যে দুটো গুণ, দুটোই তো একজন ব্যক্তির ক্ষেত্রেই। এই কারণে একই ব্যক্তি বা বস্তুর যখন গুণের তুলনা করব তখন কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু ই আর ইএসটি যোগ করা যাবে না, তখন এই মোর দিয়ে করতে হবে। রাখবে আরেকটা দেখো, রাতুলস ব্যাগ ইজ হেভিয়ার দেন মাই ব্যাগ। রাতুলের ব্যাগটা, তাহলে দেখো এখানে এই যে সাবজেক্টের পার্টটাই একটা পজেসিভ কেস আছে, মানে রাতুলের ব্যাগ আর আমার ব্যাগের তুলনা, রাতুলের সাথে আমার তুলনা হচ্ছে না, কিন্তু রাতুলের ব্যাগের সাথে আমার ব্যাগের তুলনা হচ্ছে। একে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করি তাহলে হেভিয়ার কম্পারেটিভ ছিল, পজিটিভ করলে মাই ব্যাগ সাবজেক্ট এদিকে চলে এলো, ইজ নট সো হেভি, আমার ব্যাগটা এতটা ভারী নয়। বলা হয়েছিল রাতুলের ব্যাগটা আমার ব্যাগটার চেয়ে বেশি ভারী, তাহলে আমার ব্যাগটা রাতুলের মতো ভারী নয়, নাকি রাতুলের ব্যাগটার মতো ভারী নয়? রাতুলের সঙ্গে তুলনা নয়, রাতুলের ব্যাগটা। তাহলে বলতে হবে মাই ব্যাগ ইজ নট সো হেভি অ্যাজ রাতুলস ব্যাগ। তাহলে এই জায়গায় তোমাকে বলতে হবে রাতুলস ব্যাগ। দুবার ওই মাই ব্যাগ রাতুলস ব্যাগ শুনতে যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি কি করবে না, যেহেতু ব্যাগ কথাটা একবার বলা হয়ে গেছে, এখানে যদি তুমি সেটা বলতে না চাও তাহলে বলতে হবে দ্যাট অফ মাই ব্যাগ ইজ নট সো হেভি অ্যাজ দ্যাট অফ রাহুল, মানে অ্যাজ দ্য ব্যাগ অফ রাহুল, মানে অ্যাজ রাহুলস ব্যাগ। অথবা মাই ব্যাগ ইজ নট সো হেভি অ্যাজ রাতুলস, মানে রাতুলেরটা, রাতুলস মানে পজেসিভ প্রোনাউন দিয়ে দিতে হবে। তাহলে এটাকে তিনটে উপায়ে করা যাবে, মাই ব্যাগ ইজ নট সো হেভি অ্যাজ দ্যাট অফ রাতুল, এটাই সবচেয়ে ভালো উপায়, যে নাউনটাকে এটাকে দ্বিতীয়বার না বলে দ্যাট অফ বলবে, অথবা দ্যাট অফ যদি না বলতে চাও তাহলে রাতুলস অথবা রাতুলস ব্যাগ।
এইভাবে তুমি বলতে পারো। তাহলে ডিগ্রি চেঞ্জ সংক্রান্ত সব কিছুই আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি। তোমার যদি এর পরেও কোনো প্রশ্ন পড়ে থেকে যায়, যেটা হওয়া উচিত নয়, হতেও পারে, তাহলে তুমি অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে লিখে দেখাবে। আমি তোমার সেই সমস্যার অবশ্যই সমাধান করে দেব। আজকের ক্লাস নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি তোমার ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, তুমি অবশ্যই লাইক দেবে, তোমার বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের থ্রু দিয়ে ভিডিওটার কথা শেয়ার করবে। আমি একটা ওয়ার্কশিট দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন বক্সে এই কোয়েশ্চেনগুলো দেওয়া থাকলো, তোমরা অবশ্যই সেগুলো সমাধান করবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে। তোমরা যদি স্পোকেন ইংলিশ নিয়ে আগ্রহী থাকো, আমি স্পোকেন ইংলিশের যে ক্লাসগুলো চালু করেছি তোমরা সেগুলো অবশ্যই দেখতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ সুন।